নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজ আমরা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক সুকান্ত দাসের কলমে অসাধারণ একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স, রাজপথে স্মাগলিং। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব খুব ভালো লাগবে। এবং এই সত্যান্বেষী নিখিলেশ বক্সি সিরিজের গল্প যদি আরও শুনতে চান তবে কমেন্টে বলতে ভুলবেন না কিন্তু। সকাল 9টা। ফোনটা হঠাৎই বেজে উঠল। সেটা ধরতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো, হ্যালো হ্যালো, নিখিলেশ বাবু কথা বলছেন? আমি বললাম, না, আমি অমরজিৎ বলছি। হ্যালো অমরজিৎ বাবু, আমি অয়ন বলছি, সেনবাড়ি থেকে। চিনতে পারছেন? মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। সেনবাড়ি, সেই 12 বছর আগের সেনবাড়ি। হ্যাঁ, পরিষ্কার মনে পড়ল সমস্ত ঘটনার কথা। আমি বললাম, হ্যাঁ অয়ন, বলো, মনে আছে, বলো বলো। ভালো নেই অমরজিৎ বাবু, ভালো নেই। কেন, কি হয়েছে? অনেক কিছু ঘটে গেছে। আপনি আজকের কাগজ পড়েননি? না, আজ পড়া হয়নি। কেন, কি হয়েছে বলো তো? অমরজিৎ বাবু, আপনারা যদি পারেন তো আজকে একবার বাড়িতে চলে আসুন। এখানে কিচ্ছু ভালো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যাব। কথাটা বলার সাথে সাথেই অয়ন ফোনটা কেটে দিল। কি আশ্চর্য, 12 বছর আগের ঘটনাটা আমার মনে পড়ে গেল। নীলমাধববাবুর কথা, অভাগা নকুল, ধূর্ত সুদর্শন তিওয়ারি, আর সেই বুদ্ধিমান ছেলেটা কৌশিক। আজ এতদিন পর আবার কি হলো? অয়নের কথা শুনে মনে হলো কিছু একটা বিপদ সেখানে ঘটেছে। তবে সেটা কি ঘটনা, ভালো না মন্দ তা জানতে হলে একবার তো সেখানে যেতেই হবে। তারও আগে একবারে নিখিলেশের সাথে দেখা করতে হবে। ইদানিং সকাল সকাল সে যে কোথায় বেরিয়ে যায় কে জানে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কৃষ্ণকুমারীর কাছে শুনি বাইরে বেরিয়ে গেছে। আমি ওকে জিজ্ঞাসা করলেও ব্যাপারটা এড়িয়ে যায়। আজ আসুক, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। কিছুক্ষণ পর নিখিলেশের দেখা মিলল। দরজা দিয়ে ঘরে ঢুকতে যাবে, আমি তখনই তাকে ধরলাম। এই নিখিলেশ, কোথায় গিয়েছিলে তুমি? কেন? যেখানে আমি রোজ যাই। হ্যাঁ, সে তো বুঝলুম, তবে সেই রোজকার জায়গাটা কোথায়? ছাড়ো না, আজকের খবরের এই না না না, কথা ঘোরাবে না। যেটা জিজ্ঞাসা করলাম আগে সেটার উত্তর দাও তো। অমরজিৎ, তোমাকে কথাটা বলতে খুব লজ্জা করছে, তাও বলছি। আসলে আমি এই কদিন সকাল সকাল একটু এই প্রাতঃভ্রমণে বেরোচ্ছি আর কি। তা বেশ তো, এতে লজ্জা পাওয়ার কি আছে? অমরজিৎ, তুমি তুমি কি সত্যি দেখতে পাচ্ছ না? কি কি দেখতে পাচ্ছি না? সত্যি দেখতে পাচ্ছ না? আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম, এই কিসের কথা বলছো? সেটা না বললে বুঝবো কি করে বলো তো? এই যে আমার দেহে যত্রতত্র মেদ জন্মাচ্ছে। আমি হো হো করে হেসে উঠলাম। বললাম, ও এই কথা? তা ভালো তো, তুমি পরিশ্রম করছো, এ তো খুব ভালো কথা। নিখিলেশ এবার একটু লজ্জা পেয়ে বলল, এই জন্যই আমি তোমায় কথাটা বলতে চাইছিলাম না, বুঝলে? সে যাই হোক, আজকের খবরের কাগজ পড়েছো? না, এখনো পড়া হয়নি। কেন, কিছু কি হয়েছে? কি বলছো অমরজিৎ? এই নাও দেখো। এই বলে নিখিলেশ তার হাতে থাকা খবরের কাগজটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি কৌতূহলী হয়ে তাড়াতাড়ি করে তার হাত থেকে কাগজটা নিয়ে নিলাম। নিখিলেশ বলল, পরের পাতার শেষের দিকটাই দেখো। আমি নিখিলেশের কথা মতো দ্বিতীয় পাতার শেষের দিকে দৃষ্টিপাত করলাম। সাথে সাথে চমকে উঠলাম। সেখানে শুরুতেই লেখা আছে সেনবাড়ি দুর্নীতি। আমি প্রচণ্ড অবাক দৃষ্টিতে একবার নিখিলেশের দিকে তাকালাম। নিখিলেশ বলল, সবটা পড়ো। আমি পড়তে শুরু করলাম। সেখানে লেখা আছে, সেনবাড়ি উত্তর কলকাতার অন্যতম ধনী সচ্ছল বনেদি পরিবার। এনাদের টেক্সটাইলের ব্যবসা বহু বছর আগেকার। কলকাতা সহ দেশের আনাচে কানাচে এদের শাখা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই ব্যবসা এখন দুর্নীতিতে ভরে গেছে। সেনবাড়ির সবাই এখন এক একটা চোর আর ডাকাত। যেখানে এক ভাই সম্পত্তির লোভে আরেক ভাইকে মেরে দেয়, সেখানে আর কি আশা করা যায়? আমায় তো আগেই এরা ধ্বংস করে দিয়েছে, এখন তারই শাস্তি পাচ্ছে ওরা। যাই হোক, আমি পতনের আশা করব না, তবে উপরে উনি আছেন, সবটাই দেখবেন তিনি।
এখানেই শেষ খবরটা। তলায় লেখা নিজস্ব সংবাদদাতা। তবে আমি যেখানে অবাক হচ্ছি, সংবাদ মাধ্যম কখনোই এরকম খবর লেখে না। এইটা কেউ বা কারা এসে সংবাদ পত্রিকাকে বলে লিখিয়েছে। আমি নিখিলেশের দিকে তাকালাম। সে মুচকি হাসল। এই তুমি জানো, কিছুক্ষণ আগে আমায় সেনবাড়ি থেকে অয়ন ফোন করেছিল। এটাই অবাক হওয়ার কিছুই নেই। ওরা আমাদের যে পরিমাণে বিশ্বাস করে, তাতে যে ফাঁদে ওরা পড়েছে, সেখান থেকে বার করার দায়িত্ব তো আমাদেরই। তবে নিখিলেশ, আমি ঠিক বুঝতে পারলাম না আসল ব্যাপারটা ঠিক কি। ব্যক্তিগত শত্রুতা। কি? হ্যাঁ, ব্যক্তিগত শত্রুতা। আচ্ছা, খবরটা পড়ে তুমি কি বুঝলে সেটা আমাকে একটু বলো তো। এই যেমন ধরো, ব্যক্তির প্রথমের লেখাটাই সেনবাড়ির সম্পর্কে অত্যন্ত ইতিবাচক। তারপরেই হঠাৎ করেই সেখান থেকে তার সম্বন্ধে দুর্নামের কথা শুরু। তুমি ব্যাপারটা ঠিকই ধরেছ, তবে পরিষ্কার জানতে হলে একবার সেনবাড়ি যেতে হবে। আর হ্যাঁ, তোমায় অয়ন কি বলল? সে তো বলল একবার আমাদের তাদের বাড়িতে আসতে, সেখানে নাকি কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যা তা কিছু বলেছে? না, সেই সম্বন্ধে তো কিছুই বলেনি। আচ্ছা, তুমি তৈরি হয়ে নাও, জলখাবার করেই বেরিয়ে পড়বো। আচ্ছা, ঠিক আছে। এমন সময় হঠাৎ করেই আমাদের সামনে কৃষ্ণকুমারীর আবির্ভাব ঘটল। সে এসে বলল, তা কোথায় যাওয়ার পরিকল্পনা করছো তোমরা? আমি বললাম, বৌঠান, তুমি ভাবলে কি করে বলো তো যে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলে তোমায় আমরা জানাবো না? সে না হয় বুঝলাম, তবে এখন কোথায় যাওয়া হবে? নিখিলেশ বলল, এই একটু কাজে যাব। হ্যাঁ, সে নয় শুনলাম, সেটা কোথায়? নিখিলেশ এবার একটু বিরক্ত হয়ে রেগে গিয়ে বলল, বললাম তো একবার, কাজ আছে, সবকিছু তোমায় খুলে বলার কিছু নেই। নিখিলেশ সাধারণত কৃষ্ণকুমারীর সাথে খারাপ ব্যবহার করে না, সে খুবই ভালোবাসে তাকে। আমি বললাম, নিখিলেশ, কি হচ্ছে কি? কৃষ্ণকুমারী এবার রেগে গিয়ে বলল, কি যেন বলেছিলে, জল খাবার খেয়ে কোথাও যাবে। ঠিক আছে, তুমি আমায় না বললে তোমার আজ খাওয়া বন্ধ। নিখিলেশ এবার একটু নরম হলো। সে বলল, আহ আহ কি কৃষ্ণা, কৃষ্ণা চড়ছো কেন? আরে আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আমরা সেনবাড়ি যাব। কৃষ্ণকুমারী প্রথমটাই শুনতে পায়নি। সে আবার বলল, কি? কোথায় বললে? সেনবাড়ি। আবার সেনবাড়ি? চারিদিকে পুজোর আমেজ। রাস্তার অলিতে গলিতে অর্ধ সম্পাত প্যান্ডেল। কোথাও দুমদাম করে বোমবাজি ফাটছে, তাতেই মাঝে মাঝে চমকে যেতে হচ্ছে। এখনো ইচ্ছে করে কৈশোরে ফিরে যেতে। তখন পুজো এলে সে কি আনন্দ! এই মণ্ডপে ওই মণ্ডপে করে আর সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই কেটে যেত। আমার অবশ্য বন্ধু সংখ্যা খুবই কম। হইহট্টগোল আমার অতটা কোনো কালেই পছন্দ হতো না। তবে পুজো এলে সেই সব ভুলে মণ্ডপে ঢাকের তালে কোমর কিন্তু সত্যিই দুলত। এখন আর বাল্য বন্ধুদের সাথে কথাবার্তা হয় না। দেখা হলে দূর থেকে হাত নাড়ানো, আর কাছে এসে সুখ দুঃখের কিছু কথা। কেউ অনেক বড় জায়গায় পৌঁছে জীবনে প্রতিষ্ঠিত, আবার কেউ জীবনে একদমই প্রতিষ্ঠিত হতে পারেনি। জীবনযুদ্ধে পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে এই সমাজের বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে। তাই বলে আমি আমার সেই বন্ধুর সাথে কথা বলা বন্ধ করিনি, কারণ আমিও তো নিতান্তই ছাপোষ একজন ভদ্রলোক। আজ নিখিলেশ না থাকলে পেটে দুবেলা ভাত জুটত না। আর যাই হোক, লেখালেখি করে কারো সংসার চলে না। সংসার কথাটা মাথায় এলেই কেমন জানি ভয় ভয় করে। মনে মনে একটু হাসলাম। আমায় হাসতে দেখে নিখিলেশ বলল, কি হলো অমরজিৎ, হাসছো কেন? ওই একটা কথা মনে পড়ে গেল, তাতেই আর কি। ও আচ্ছা, আমি ভাবলাম চারিদিকে বিবাহিত দম্পতিদেরকে ঘুরতে দেখে তোমারও বোধ হয়। ধুর নিখিলেশ, তুমিও না পারো, জানো তো আমার কি আর সেই বয়স আছে গো? বললেই হলো, তুমি শুধু একবার বলো, একবার বলো, দেখবে দলে দলে তোমায় দেখতে চলে আসবে। এই বয়সে তোমার এত সুন্দর রূপ, ও হো, আমি অন্য কাউকে দেখিনি, বিশ্বাস করো। এই নিখিলেশ, তুমি কি আমার সাথে মশকরা করছো? মশকরা? তা একটু করছি বই কি। এবার আমি প্রচন্ড রেগে গেলাম। আমি হাসবো না কাঁদবো সেটা বুঝতে না পেরে বললাম, নিখিলেশ, তুমি আমায় এখানেই নামিয়ে দাও, আমি বরং বাড়ি যাচ্ছি।
নিখিলেশ বোধহয় বুঝলো আমার ভেতরের কষ্টটা। সে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, কোথাও যেতে হবে না, আমি এই চুপ করলাম। কিছুক্ষণ পর ট্যাক্সি বিবেকানন্দ লেনের মধ্যে যে বিশাল বড় বাড়িটার সামনে এসে দাঁড়ালো সেটাই সেনবাড়ি। গাড়ি থেকে নামার পর ট্যাক্সি ড্রাইভার আমায় বলে গেল, বাবু, আমার হাতে ভালো মেয়ে আছে, লাগলে বলবেন। আমি সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করতেই জোর গতিতে সেখান থেকে সে উধাও হয়ে গেল। সেনবাড়িতে সেই 12 বছর পর ঢুকছি বললে ভুল হবে, বরং সেখানে প্রত্যেক বছরে আমরা প্রায়ই এসেছি। যেমন আর্যবাবুর মৃত্যুর পর একবার দেখা করতে এসেছিলাম হৈমন্তী দেবীর সাথে, তারপর অয়নের বিয়ে থেকে শুরু করে ছোটখাটো অনুষ্ঠান আর দুর্গাপুজোতে তো বটেই। তবে দীর্ঘ 5 বছর হয়ে গেল এই দিকে আমাদের আসা হয়নি। সে কর্মব্যস্ততা আর চক্ষুলজ্জা যাই হোক, আর যাই হোক, সেনদের মতো আমরা তো আর তাদের নিমন্ত্রণ করতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নেই। তবুও তারা একবার এসেছিল আমাদের বাড়ি। তারপর এই দুই বাড়ির মধ্যে মধুর সম্পর্ক খানিকটা ছিন্ন হলো হৈমন্তী দেবীর অকাল প্রয়াণে। খুব একটা বেশি বয়স তার হয়নি, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি চলে গেলেন। এই ঘটনা বছর 7 আগেকার। এইসবই ভাবতে ভাবতে মূল ফটকের গেটের সামনে এসে দাঁড়ালাম, আর সাথে সাথে কিছু অজানা ফুলের মিশ্রিত সুগন্ধ আমার নাকে ভেসে এলো। সামনেই সেনদের বাগান, সেখানে কিছু চেনা আর অচেনা ফুল ফুটে রয়েছে। ফটকের দরজা আধ খোলা ছিল, সেটা দিয়েই আমরা ঢুকে পড়লাম ভেতরে। এই বাগান বিশাল বড়, এই প্রান্ত থেকে ও প্রান্ত ভালোভাবে দেখাও যায় না, সম্ভবত সেটাকে আরও বাড়ানো হয়েছে। আর্যবাবু বাগান খুব ভালোবাসতেন, তারই স্মৃতিতে এই বাগান। সামনেই একজনকে দেখতে পেলাম, সে আমাদের খুব চেনা, নিতাই। নকুল মারা যাওয়ার পর থেকে সেই এখন সেই দারোয়ান আর সেই মালি। নিতাইও সম্ভবত আমাদের দেখতে পেয়েছে। সে ছুটতে ছুটতে আমাদের কাছে এগিয়ে এসে বলল, আপনারা আপনারা এতদিন বাদে কেমন আছেন? নিতাই যে, আমরা ভালোই আছি, তা তুমি কেমন আছো? নিতাই খানিকটা বিমর্ষ হয়ে বলল, বাবু, ওই চলে যাচ্ছে, কিন্তু বাড়ির কেউ ভালো নেই। সবই শুনলাম, চলো ভেতরে চলো, আর বাইরের গেটটা বন্ধ করে দিয়ে এসো, ওটা সম্ভবত খুলে গেছে, বাইরে থেকে ছাগল গরু আসতে পারে। আর বলবেন না বাবু, দিন দিন যত বয়স বাড়ছে ততই ভুলে যাওয়ার রোগটা জাঁকিয়ে বসেছে। নিখিলেশ মৃদু হাসল। নিতাই গিয়ে গেটটা বন্ধ করে দিয়ে আসলো। আমরা বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। 12 বছর পার হয়ে গেছে। বর্তমানের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া বাড়ির আনাচে কানাচে প্রসার করেছে। বৈঠকখানার একটা দেওয়ালে ঝুলছে আর্যবাবু আর হৈমন্তী দেবীর দুটো বড় বড় ছবি। নিখিলেশ সম্ভবত সেই সব ছেড়ে অয়নকে খুঁজছিল। নিখিলেশ বলল, নিতাই, সবাই কোথায়? কারো দেখা পাচ্ছি না যে। নিতাই ওপরে চলে গেল। খোকাবাবুদের বলতে অয়ন আর কৌশিক। 12 বছর আগের সেই কৌশিক, সেই কম বয়সী কৌশিক, যে নিজের বুদ্ধি বলে এই গোটা সাম্রাজ্যটাকে বাঁচিয়েছিল, আর এখনও তারই দাপটে এই টেক্সটাইলের ব্যবসায় এগিয়ে চলেছে মাথা তুলে। তবে আজ এমন কি হলো? নিতাই খানিক পরে নিচে নেমে এলো। সাথে নামলো আমাদের অতি পরিচিত অয়ন। অয়ন এসেই আমাদের প্রণাম করে বলল, কেমন আছেন আপনারা? নিখিলেশ আর আমরা উভয় বললাম ভালো আছি। নিখিলেশ বলল, কি হয়েছে অয়ন? বলছি, তার আগে আপনারা কি খাবেন বলুন? কত বছর পর এলেন বলুন তো? মা যখন ছিল তখন তিনিই আপনাদের নিমন্ত্রণ করতেন, আপ্যায়ন করতেন। তবে মা যাওয়ার পর থেকে সংসারের যে চাপটা কাঁধে এসে পড়েছে, তাতে নিজেকেই সময় দিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আরে আমি তো তোমার চেয়ে বয়সে বড়, আমি বা কবার তোমাদের নিমন্ত্রণ করেছি? সে ঠিক আছে, এখন কি খাবেন বলুন? মধ্যাহ্ন ভোজন কিন্তু করে যেতে হবে। না না অয়ন, কাজে এসেছি, সমস্ত ব্যাপারটা আগে শুনি, বুঝি, তারপর ওইসব ভোজন টোজন হবে। এখন তুমি একটু চা খাওয়াতে পারবে? কেন পারবো না? নিতাই কাকা! এই বলে সে নিতাইকে ডেকে তাকে ইশারা করলো চা আনার জন্য, আর সাথে সাথে নিতাই রান্নাঘরে চলে গেল। নিখিলেশ বলল, নাও এবার বলতে শুরু করো তো, ব্যাপারটা আসলে কি? অয়ন বলতে শুরু করলো, বাবা চলে যাওয়ার পর সত্যিই আমাদের পরিবার দিশেহারা হয়ে পড়েছিল, আর সেখান থেকে কিভাবে আমরা ঘুরে দাঁড়ালাম তা তো আপনারা সবটাই জানেন। দাদা যেভাবে একের পর এক বুদ্ধি দিয়ে ব্যবসাটাকে দাঁড় করালো তা সত্যিই অকল্পনীয়। এইবারের সমস্যাটা খুবই অন্যরকম।
এমনকি আমরাও ধরতে পারছি না কি হচ্ছে সে আসল ব্যাপারটা। আপনি জানেনই তো, পারিবারিক ব্যবসায় না করানোর ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। যখন দাদার ওপর খুব চাপ পড়ে যায়, কাজের পরিমাণ বেড়ে যায়, তখনই আমি এই দিকটায় আসি। তো নিখিলেশবাবু, হয়েছে কি, এই বছর থেকে আমাদের ব্যবসায় একের পর এক সমস্যা এসে দাঁড়াচ্ছে। কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে না, কাজগুলো শেষ পর্যন্ত গিয়ে আটকে যাচ্ছে। এই ধরুন না, কোনো বড় দোকানে আমরা মাল ডেলিভারি দেব, আর রাস্তায় ছোটখাটো অ্যাক্সিডেন্টের জন্য সমস্ত কাজটাই ব্যর্থ হয়ে গেল। আবার ধরুন হিসাবে গোলমাল, কোম্পানির দ্রব্যের গুণগত মান খুবই হ্রাস পেয়ে যাওয়া, এই সব আর কি। আপনি হয়তো ভাবছেন এগুলো তো হতেই পারে, এতে এমন কি আছে। তবে আরও এমন উদাহরণ রয়েছে যেখানে কোম্পানির ব্যর্থতার থেকে অন্য কারোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তুমি কি বোঝাতে চাইছো? কেউ কি ইচ্ছে করে করছে তোমাদের সাথে এগুলো? তা বলতে পারেন, দাদাও এমন আশঙ্কা করছে। এইগুলো বাদ দিয়ে যদি বলি, কাল আমি হেঁটে হেঁটে অফিস থেকে বাড়ি ফিরছি। হাঁটছিলাম কারণ ইদানিং শরীরটা খুবই খারাপ যাচ্ছে আমার, তাই ডাক্তার বলেছে নিয়মিত শরীর চর্চা করতে, আর পারলে একটু হাঁটাহাঁটি করতে। তাই আমার হাঁটা। তো যেটা বলছিলাম, হাঁটতে হাঁটতে ফটকের গেটের কাছে এসে পৌঁছেছি, এমন সময় দেখি কেউ একজন আমাদের বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ল। আমি তো চোর চোর করে চিৎকার করতে করতে গেট দিয়ে ঢুকতে যাব, তখনই কেউ একজন আমার মাথায় একটা শক্ত লাঠি দিয়ে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে জ্ঞান হারাই আমি। জ্ঞান ফিরতে দেখি আমি ঘরের মধ্যে। পরে জানতে পারি কারো কোনো কিছু চুরি যায়নি। পরে পুলিশ এসে দিন দুয়েক নিরাপত্তার ব্যবস্থা করে, তবে তাতেও বিশেষ কিছু ফল হয় না। বুঝলাম, তবে আরো পরিষ্কারভাবে জানতে হবে। কৌশিক কখন আসবে? দাদা কিছুক্ষণ পরই চলে আসবে। আচ্ছা, আমরা তাহলে ততক্ষণ থেকে যাই, কি বলো অমরজিৎ? ঠিক আছে, আমার কোনো অসুবিধে নেই। ঘণ্টাখানেক পর কৌশিক বাড়িতে এলো। আগের কৌশিক আর এখনকার কৌশিকের মধ্যে অনেক তফাৎ। আগের সেই ছিপছিপে চেহারার কৌশিক এখন বেশ মোটাসোটা হয়ে গেছে, সাথে চেহারাতেও আভিজাত্যের একটা ছবি উকনি দিচ্ছে। তবে যে জিনিসটা আমার সাথে নিখিলেশকেও অবাক করল, সেটা হলো কৌশিকের ব্যবহার। সে বাড়িতে আসতেই কারো সাথে কথা না বলেই আমাদের পাশ দিয়ে সোজা চলে গেল নিজের ঘরে, যেন সে আমাদের কাউকেই চেনে না। নিখিলেশ বলল, অয়ন, দাদার কিছু কি হয়েছে? ঠিক জানি না, হতেও পারে। ব্যবসায় যে ক্ষয়ক্ষতি হচ্ছে তাতেই হয়তো চিন্তিত আছে সে। আপনি একটু বসুন, আমি ওকে ডেকে আনছি। নিখিলেশ কিছু একটা ভেবে বলল, না থাক, আমরা বরং পরে আসবো, তোমার কাউকে ডাকতে হবে না। না না, সেটা হয় না, আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করলেন। এই বলে অয়ন ওপরে চলে গেল কৌশিককে ডাকতে। হঠাৎই একটা চিৎকারের শব্দ কানে এলো। কেউ যেন অত্যন্ত রেগে গিয়ে বলছে, সবসময় বিরক্ত করিস না। আর কে বলেছিল তোকে বাইরের লোক ডাকতে? হ্যাঁ, যা 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 যা। যা হচ্ছে সবই দুর্ঘটনা। এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কেই বা আমাদের এরকম ক্ষতি করবে? হ্যাঁ, তুই ওদের এক্ষুনি চলে যেতে বল। গলাটা খুবই চেনা আমাদের, এটা তো কৌশিকের গলা। তবে সে এরকম বলছে কেন? নিখিলেশের মুখের দিকে তাকাতে বুঝলাম সেও আমার মতোই অবাক। অয়ন নিচে নেমে এলো, সাথে এক রাশ হতাশা নিয়ে। অয়ন কিছু একটা বলতেই যাবে, নিখিলেশ বলল, থাক অয়ন, সবটাই শুনেছি, আমরা বরং এখন আসছি। ক্ষমা করুন আমায় আপনারা। আমি ঠিক জানি না দাদা কেন এমন করছে, তবে ওর কথায় কিছু মনে করবেন না। না না অয়ন, কিছুই মনে করিনি। দেখো, এতদিন এই পরিবারের সব সমস্যা আমি নিজের যতটুকু ক্ষমতা আছে তা দিয়ে মিটিয়েছি, আর আশা করছি এবারেও পারবো। ধন্যবাদ নিখিলেশ বাবু। আচ্ছা, তাহলে এখন এলাম অয়ন। একটু দাঁড়ান। এই বলে অয়ন হনহন করে একতলারই একটা ঘরের মধ্যে চলে গেল। কিছুক্ষণ পর সে ফিরে এলো আমাদের কাছে। তারপর নিখিলেশের সামনে তার হাত বাড়িয়ে দিল। তার হাতে একটা ছোট্ট কাগজের টুকরো। নিখিলেশ বলল, কি এটা? এই ঠিকানায় পৌঁছে যোগাযোগ করবেন কাগজে লেখা লোকটার সঙ্গে, সে আশা করি আপনাদের পথ দেখাবে। নিখিলেশের মুখে একটা হাসি খেলে গেল। আমরা তখনকার মতন সেখান থেকে চলে এলাম।
আসার সময় একটা জিনিস দেখে আমার কেমন জানি একটা লাগলো। আমাদের শেষের সব কথোপকথন দোতলা থেকে শুনছিল কৌশিক, আর তার মুখের অভিব্যক্তি ভীষণ রকমের সন্দেহজনক। আজ কৌশিকের হাবভাবটা দেখলে? নিখিলেশ চুপ। আমরা অনেকক্ষণ হলো ফিরে এসেছি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে একটা ছোট মতো ভাত ঘুম দিয়ে বিকেলে সেই ঘুম ভাঙতেই মনটা কেমন জানি খারাপ হয়ে গেছে। সবকিছুই যেন ভিত্তিহীন ঠেকছে। নিখিলেশ সেই থেকে যেন কিছু একটা ভেবে চলেছে। দূরে কোথাও একটা রবীন্দ্রসঙ্গীত বাজছে, তবে তার সুরটা যেন বেদনা মিশ্রিত। আমি আবার জিজ্ঞাসা করলাম, এ নিখিলেশ, তখন থেকে কি ভেবে চলেছ? এবারে নিখিলেশ বলল, তুমি ঠিকই ধরেছ, কৌশিকের ব্যবহারে আমার সন্দেহ হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের এই কেসটার ব্যাপারে ভাবতে হবে। নিখিলেশ, এই কেসটাই বেশ অন্যরকম। সাধারণত এরকম ঘটনা ঘটলে পুলিশই সমাধান করে। তুমি তো মনে হয় এরকম কেস কখনো নাওনি। না, নিইনি। আর সেই জন্যই আমার আরো বেশি করে কৌতূহল। আমি বলতেই পারতাম পুলিশের কাছে যেতে, তবে তুমি তো জানোই আমাদের সাথে ওদের একটা ভালো সম্পর্ক আছে। সেক্ষেত্রে এটা নিন্দনীয়। ঠিকই বলেছ, তবে এখন দেখো অমরজিৎ, এইটা স্পষ্ট যে কেউ বা কারা ইচ্ছা করে ওদের ব্যবসায় লোকসান করানোর ধান্দায় আছে। হতে পারে নতুন কোনো ব্যবসায়িক শত্রুতা, আবার হতে পারে পুরনো শত্রুতা। তবে সবটাই যে নিছক দুর্ঘটনা সেইটা ভাবা বোকামি। তবে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ওদের ক্ষতি সাধন করা। আর এই মুহূর্তে আমাদের কাছে একটা রাস্তাই খোলা আছে। কি রাস্তা? অয়ন আমায় শেষে যে টুকরো কাগজটা দিল সেইটা। আমি বেমালুম ভুলে গিয়েছিলাম যে আমরা যখন সেখান থেকে আসছিলাম তখন অয়ন খুব সতর্ক হয়ে একটা কাগজের টুকরো দিয়েছিল। সেটা মনে পড়তেই বললাম, সেখানে কি লেখা আছে? সেরকম কিছুই লেখা নেই, শুধু একটা ঠিকানা আর তার পাশে একজনের নাম। আমি উৎফুল্ল হয়ে প্রশ্ন করলাম, কি নাম? সুদর্শন তিওয়ারি, তিওয়ারি অ্যান্ড সন্স। অন্ধকারে পথ হারালে লাঠি ধরে সামনে এগোতে হয়, তবে সে হোক না ভাঙা লাঠি। এই মুহূর্তে আমাদেরও একই অবস্থা। 12 বছর আগে আর্যবাবুর মৃত্যুর সাথে জড়িত সুদর্শন তিওয়ারি নাকি এখন আমাদের একমাত্র সাহায্য করতে পারে বলে মনে করেছে অয়ন। নীলমাধববাবু যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি পেয়েছিল আর্যবাবু আর নকুলকে খুনের জন্য, আর সুদর্শনবাবু 2 বছরের কারাদণ্ড, সমস্ত প্রমাণ লোপাট করার চেষ্টা এবং পুলিশের কাজে বিভ্রান্তি আনায়। তবে অয়ন নিশ্চয়ই কিছু বুঝে আমাদেরকে তার শরণাপন্ন হতে বলেছে। সুদর্শনবাবু জেল থেকে বেরোনোর পর তার টেক্সটাইলের ব্যবসা প্রায় শেষের দিকে। তারপর শুনেছিলাম আবার নাকি কষ্ট করে দাঁড় করিয়েছে, তা অবশ্য বছর 7-8 আগেকার কথা। তারপরে অতটার অনুসরণ করা হয়নি। ট্যাক্সি, রকিয়ে রকিয়ে। বিভিন্ন কথা ভাবতে ভাবতে কখন যে পৌঁছে গেছি তা টেরই পাইনি। নামলাম গাড়ি থেকে, ট্যাক্সির ভাড়া মিটিয়ে এগোলাম সামনে বড় করে লেখা সাইনবোর্ডে তিওয়ারি অ্যান্ড সান্সের দিকে। তবে কি অবস্থা হয়েছে সেই বহুতলা দোকানের! সামনের সাইনবোর্ডের অবস্থাও শোচনীয়, তা একদিক থেকে ভেঙে খুলে যাওয়ার উপক্রম। ওপরের অনেক কাঁচ প্রায় ভেঙেই গেছে। বহু বছর পরিচর্যার অভাবে যে দুর্দশা ঘটে, ঠিক তাই হয়েছে এখন এই দোকানটার। আগে দোকানের সামনে একটা সিকিউরিটি গার্ড সর্বক্ষণ দাঁড়িয়ে পাহারা দিত, তবে এখন সেই জায়গা ফাঁকা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরের অবস্থা এতটাই খারাপ যে তা অবর্ণনীয়। তবে এখানে সুদর্শনবাবু কোথায়? আমি নিখিলেশকে বললাম, এ নিখিলেশ, সুদর্শন তিওয়ারি কোথায়? আমিও তো সেটাই ভাবছি অমরজিৎ। ভেতরটা তো একেবারেই অন্ধকার, এখানে নিশ্চয়ই তিনি থাকবেন না। চলো বাইরে চলো, এখানে কেউ নেই। আমরা বাইরে বেরিয়ে এলাম। রাস্তায় এত গাড়ির মাঝে হঠাৎই একটা গাড়ি এসে আমাদের থেকে 10 দূরে গিয়ে থামল। একটা কালো রঙের গাড়ি, তবে পুরনো। আমরা মুখ চাওয়াচাই করলাম। গাড়িটা এবার পেছনে আসতে শুরু করলো, তারপর আমাদের সামনে এসে দাঁড়ালো। গাড়ির দরজা গেল খুলে। সুদর্শন তিওয়ারি। সুদর্শনবাবু আমাদেরকে বললেন, আরে কি ব্যাপার, আপনারা এখানে? নিখিলেশ বলল,
আরে আপনার কাছেই তো এসেছিলাম, তবে আপনাকে দেখতে না পেয়ে ট্যাক্সি ধরার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে? হাসতে লাগলেন সুদর্শন বাবু। হ্যাঁ, আপনাকেই। এখন যে আপনাকেই দরকার। ও, আমি তো অফিস যাচ্ছি। আসুন গাড়িতে উঠুন, যেতে যেতে কথা হবে, আর আপনাকে আপনার বাড়িতে নামিয়েও দেব। আমরা গাড়িতে উঠলাম। সমস্ত ব্যাপারটা আমার কাছে কেমন অদ্ভুত লাগছিল। এই হঠাৎই সুদর্শনবাবুর আবির্ভাব, কৌশিকের এরকম পরিবর্তন, সবকিছুই যেন বেশ রহস্যজনক। গাড়ি চলতে শুরু করেছে। সুদর্শনবাবু বললেন, হ্যাঁ বলুন নিখিলেশ বাবু। আমার নাম আপনার এখনো মনে আছে? খুশি হলাম শুনে। আরে কি বলছেন, আমি আপনার সঙ্গে কত খারাপ কাজ করেছি, তা সত্ত্বেও আপনি আমাকে মনে রেখেছেন। ঠিক আছে সুদর্শনবাবু, তা আপনি কিসের ব্যবসা শুরু করলেন? টেক্সটাইলেরই, আবার নতুন করে। এখনো পর্যন্ত জীবনে যা রোজগার আমার জমানো ছিল তা কাজে লাগাচ্ছি, তবে জানি না কতদূর কি করতে পারবো। এখন ভাবলে সত্যি খারাপ লাগছে যে আমি কেন ওই শয়তান নীলমাধবের সাথে সম্পত্তি লোভে হাত মিলিয়েছিলাম। আপনি যে নিজের কর্মে অনুতপ্ত হচ্ছেন, এটাতে ভগবান হয়তো আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এখন সৎ পথে থাকুন, সৎ পথে ব্যবসা করুন, দেখবেন আপনার তিওয়ারি অ্যান্ড সন্স আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটাই যেন হয় নিখিলেশ বাবু। আর অমরজিৎ বাবু, আপনি কেমন আছেন বলুন? এই চলে যাচ্ছে। আপনার নতুন লেখাগুলো কিন্তু আমি এখনো পড়ি। কি দারুণ লিখছেন আপনি। একটা কথা খুব জানতে ইচ্ছে করছে সুদর্শনবাবু। কি কথা বলুন না। তিওয়ারি অ্যান্ড সন্স মানে আপনার কি সন্তান আছে? চালেন নিখিলেশ বাবু, একটা ছেলে আছে, সে আমার চেয়েও। থেমে গেলেন তিনি। আমি আন্দাজ করলাম যে তার ছেলে তার চেয়েও বেশি খতরনাক হয়তো। মনে মনে হাসলাম। নিখিলেশ বলল, আচ্ছা, একটা কথা বরং আপনাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ বলুন না। সুদর্শনবাবু আপনার কথা আমায় অয়ন সেন বলেছেন, সেনবাড়ির। তো তাদের ব্যবসায় এখন নাকি ভেতরে ভেতরে অনেক দুর্নীতি শুরু হয়েছে আর কি, যার জন্য তাদের অনেক ক্ষতি হচ্ছে। তো তাদেরই বাড়ির একজন ছেলে অয়ন সেন, আপনি মনে হয় চেনেন তাকে। ইতিবাচক মাথা নাড়লেন সুদর্শনবাবু। নিখিলেশ আবার বলতে শুরু করল, তো সে আমাদের বলেছে আপনি নাকি অনেক কিছু জানেন এই সমস্ত সম্বন্ধে। সুদর্শনবাবু বললেন, আমার কথা সে আপনাদের বলেছে? হ্যাঁ। তা কিছু কথা আমি জানি বই কি, তবে সে সমস্ত কথা এখানে বলা ঠিক হবে না। আপনারা বরং আমার সাথে আমার অফিসে চলুন, ওখানে কিছু দেখানোর আছে আপনাদের। কি দেখানোর আছে? সেটা গেলেই দেখতে পাবেন। তবে এটা বলতে পারি যে সেই জিনিসটা দেখলে আপনার সমস্ত ব্যাপারটা পরিষ্কার বুঝে যাবেন। আমরা বেশ অবাক হলাম। সুদর্শন তিওয়ারি কি দেখাতে চাইছেন, কি বা করতে চাইছেন তিনি? নিখিলেশকে দেখলাম সে চুপ করে বসে রয়েছে। ভদ্রতার খাতিরে সে সামনে আর আমি পেছনের সিট দখল করেছি। সুদর্শনবাবু গাড়ি চালাচ্ছেন। সুদর্শনবাবুর কথায় অনেক পরিবর্তন লক্ষ্য করলাম। আগে কেমন ধূর্ত প্রকৃতির লোক ছিলেন, একেবারে মিষ্টি মুখ, কিন্তু এখন একটু চুপচাপ হয়ে গেছেন। বয়সও আন্দাজ করি 60-এর কাছাকাছি পৌঁছে গেছেন। আর এরকম বয়সে সমস্ত মানুষই একটু আধটু চুপচাপ হয়েই যায়। গাড়িটা এখন একটা জঙ্গল মতো জায়গায় পৌঁছে গেছে। খুব সম্ভবত এই জায়গা শহরের বাইরে, রাস্তা একেবারে ফাঁকা। সুদর্শনবাবুকে দেখলাম তিনি কায়দা করে গাড়ির স্টিয়ারিংকে ডান দিকে ঘুরিয়ে নিলেন, আর সাথে সাথে গাড়িটা একটা ছোট মতো রাস্তা ধরে নিল। অবাক কাণ্ড, সুদর্শনবাবু করতে কি চাইছেন? এরকম জায়গায় তিনি নিয়ে এলেন কেন? তবে কি এই দিকে তার অফিস? দেখলাম নিখিলেশও আমার মতনই অবাক। নিখিলেশ বলল, এ কি সুদর্শনবাবু, এটা কোথায় চলেছেন? সুদর্শনবাবুর ঠোঁটের কোণে একটা হাসি। তিনি বললেন, আরে গেলেই দেখতে পাবেন। থাক, আপনি বরং আমাদের এখানেই নামিয়ে দিন, আমাদের আর কিছু দেখাতে হবে না। না না, সে কি করে হয় বলুন নিখিলেশ বাবু, আপনাকে তো সমস্ত ব্যাপারটা জানাতে হবে নাকি? আমি বুঝলাম যা হচ্ছে তার পেছনে একটা না একটা ষড়যন্ত্র আছে। জামার পকেট থেকে ছোরাটা বার করলাম। এই ছোরাটা আমি আমার কাছেই রাখি, কখন কি দরকার পড়ে তা ঠিক নেই। অবশেষে আজ তার দরকার শেষ পর্যন্ত পড়ল। আমি প্রস্তুত হয়েই রইলাম। নিখিলেশ বলল,
আমি বুঝতে পারছি সুদর্শন তিওয়ারি, আপনার সুবুদ্ধি ভগবান আল্লাহ যাই বলুন এখনো দেয়নি। হো হো করে হেসে উঠে সুদর্শন তিওয়ারি বললেন, সুদর্শন বাবু থেকে একবারে সুদর্শন তিওয়ারি, ভালো বললেন কিন্তু আপনি। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমার সুবুদ্ধি হয়নি। তবে এখন আপনার অবস্থা আমি কি করব আপনি কিন্তু ভাবতে পারছেন না। আপনি কি ভাবছেন এসব কিছু করে আপনি পার পেয়ে যাবেন? এটা কখনোই হবে না। 12 বছর আগের ঘটনাটা মনে পড়ে? তোমার জন্যই তো আমি জেলে গিয়েছিলাম। আমার দুটো বছর তুমি নষ্ট করে দিয়েছ। আমার এত বড় ব্যবসাটাকে তুমি ধ্বংস করে দিলে নিখিলেশ। অবশ্য তার ফলে একটা বিরাট লাভ হয়েছে আমার। কি লাভ? সেটা না হয় পরেই বলবো, তার আগে একটা কাজ তোমায় করতে হবে নিখিলেশ। কি কাজ? সেটা গেলেই জানতে পারবে। এই সুযোগটা ছাড়া যাবে না। আমি হাত শক্ত করে ছোড়াটাকে সুদর্শন তিওয়ারি ঘাড় লক্ষ্য করে বাড়িয়ে দিতে যাব, সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন, নিজেকে খুব চালাক ভাবেন না অমরজিৎ বাবু? আমাকে মারলে আপনারা রেহাই পাবেন? এই জঙ্গলকে চেনেন? এখানে কেউ ঢুকলে সহজে বেরোনো যায় না। এটা আমার এলাকা। যদি বা আপনারা মুক্তি পান, তাহলে এই জঙ্গলের হিংস্র জন্তুদের শিকার হয়ে যাবেন আপনারা। কি অবাক! আমাকে সুদর্শন তিওয়ারি দেখলেন কি করে? তারপরে সামনে থাকা লুকিং গ্লাসটা দেখে হতাশ হলাম। নিখিলেশ বলল, সুদর্শন তিওয়ারি, আপনি আমার বন্ধুকে ছেড়ে দিন, সে কিছুই করেনি। আপনি আমায় নিয়ে চলুন, আমি আপনার সব কাজ করে দেব। হেসে উঠলেন সুদর্শন তিওয়ারি। 1 ঘন্টা আগেও যার চোখে সরলতার চিহ্ন ছিল, এখন সেখানে শিকারীর দৃষ্টি। তিনি বললেন, আর হবে না নিখিলেশ, আমরা চলে এসেছি প্রায়। আমাদের গাড়িটা যেখানে এসে থামলো সেখানকার জায়গাটা একটা বিরাট মাঠের মতো, এবং সেখানেই একটা সদ্য প্রতিষ্ঠিত ফ্যাক্টরি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ফ্যাক্টরির চারপাশে বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে কিছু লোকজন সম্ভবত কোনো কাজে ব্যস্ত ছিল। আমাদের গাড়িটা আসাতে এই লোকগুলো আমাদের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করল। সুদর্শন তিওয়ারি বললেন, নামো নিখিলেশ। নিখিলেশ বলল, ভালোই তো জালিয়াতির ব্যবসা শুরু করেছেন। তবে একটা কথা মনে রাখবেন, জালিয়াতি করে কেউ ব্যবসা দাঁড় করাতে পারে না। ব্যঙ্গের হাসি হাসলেন সুদর্শন তিওয়ারি, বললেন, দেখা যাবে। আপনারা এখন গাড়ি থেকে নামুন, আর কোনো চালাকি করার চেষ্টা করবেন না, তার ফল কিন্তু ভালো হবে না। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার মতো কাপুরুষ নই। সুদর্শন তিওয়ারি আর কথা বাড়ালো না। গাড়ি থেকে নামলাম আমরা। সুদর্শন তিওয়ারি হুঙ্কার ছেড়ে কাকে যেন ডাকলেন, রকি, এ রকি, ইয়া পারা। সঙ্গে সঙ্গে একজন গুন্ডা গোছের লোক এসে আমাদের সামনে দাঁড়ালো। কি সুবিশাল তার চেহারা! আমাকে আর নিখিলেশকে মিলিয়ে যা হয় তাও যেন লোকটার কাছে কম হবে। লোকটা বলল, জি সর্দার, বলিয়ে। दोनों मेहमान आए हैं, सेवा करना मत भूलना। একটা ভয়ঙ্কর হাসি হাসলো রকি নামের গুন্ডাটা। বলল, জি হুজুর। সুদর্শন তিওয়ারি আমাদের উদ্দেশ্যে বললেন, নিখিলেশ আর অমরজিৎ শুনে রাখুন, রকি কিন্তু আমার অত্যন্ত বিশ্বস্ত। আমার সব কথা শুনেছে, আমার ছাড়া আর কারো কথা শোনে না, জানেন তো? হ্যাঁ। এই বলে হাসিতে ফেটে পড়লেন সুদর্শন তিওয়ারি। তারপরই রকিকে বললেন, ये रॉकी, इन लोगों को लेकर जा, और सुन, ज्यादा कोई चालाकी करे तो तुझको पता है ना क्या करना है। রকি নামের গুন্ডাটা আমার আর নিখিলেশের পিঠে ধাক্কা দিতেই আমরা এগোতে লাগলাম। তার কথা মতো আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। বাড়িটা একতলা, সম্ভবত এদের আড্ডার ডেরা। রকি তার পকেটে থাকা চাবি দিয়ে বাড়িটার সামনের দরজা খুলে দিল। দরজাটা খুলতেই একটা বিচ্ছিরি গন্ধ নাকে এসে লাগলো। গন্ধটা সম্ভবত মদ আর সিগারেটের, যা নাকে লাগতেই গাটা গুলিয়ে উঠল। দুটো ঘর,
যার মধ্যে একটা ঘর খুলে আমাদের সেখানে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে দিল রকি। তারপরই কাউকে যেন ডাকলো। কিছুক্ষণ পর একটা লোক তার সামনে এলো। রকি লোকটাকে বলল, इन लोगों को देख के रखना, ज्यादा कोई चालाकी करे तो मुझको बुलाना, তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, कोई जरूरत पड़े तो इसको बोलना। এই বলে রকি সেখান থেকে চলে গেল। আর সাথে সাথে লোকটা দরজাটা বন্ধ করে দিল। ঘরটা ছোট, ঘরটায় দুটো জানলা, আর দুর্ভাগ্যবশত তাতে গ্রিল লাগানো আছে। একপাশে ছোট একটা মাটির কলসি। বাইরে থেকে সূর্যের আলো একদমই আসছে না বললেই চলে। ঘরে সম্ভবত আলো নেই, তাহলে অন্তত তার সুইচ চোখে পড়ত। আমার মাথায় যে ব্যাপারটা ঘোরাঘুরি করছিল তা জটিল থেকে ক্রমশ জটিলতর হয়ে যাচ্ছে। আমায় হতাশ দেখে নিখিলেশ বলল, কি ভাবছো? ভাবছি এই সুদর্শন তিওয়ারির আসল উদ্দেশ্যটা ঠিক কি? সেটাই তো অমরজিৎ। 12 বছর পর সুদর্শন তিওয়ারির প্রত্যাবর্তন। অয়নের ঠিক কি কারণে তার ঠিকানা দেওয়া, আর আমাদের ফিরে যাওয়ার সময়ই কেন এলেন তিনি। কৌশিকের ওরকম ব্যবহার, সব মিলিয়ে একটা দ্বন্দ্বে আছি। তাহলে এখন কি করা যাবে? এখন আমাদের যা হোক করে এখান থেকে বের হতে হবে। তুমি একবার দাঁড়াও তো। এই বলে নিখিলেশ দরজার কাছে চলে গেল। তারপরে সেখানে টোকা মারল। বাইরে থেকে একজন বলে উঠল, কি দরকার? লোকটা বাংলা বলতে পারে। যাক, নিখিলেশ বলল, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের খাবার দিয়ে যাও। অপেক্ষা করো। আর কোনো সারা শব্দ পাওয়া গেল না। খুব সম্ভবত লোকটা খাবারের ব্যবস্থা করতে গেছে। আর সত্যিই খিদে পেয়েছে বটে। সেই কোন সকালে জলখাবার করে বেরিয়েছিলাম, তারপর থেকে কিছুই পেটে পড়েনি। বহুক্ষণ অপেক্ষা করার পরও যখন কেউ খাবার নিয়ে এলো না, তখন আমি আর নিখিলেশ ঘরের মেঝেতে একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমে যখন সম্পূর্ণ আচ্ছন্ন হয়ে আছি, তখন বাইরে আবার কারো একজনের উপস্থিতি টের পেলাম। দরজা খুলে গেল। ঘরে রকি সহ সেই লোকটা আর সুদর্শন তিওয়ারি প্রবেশ করল। লোকটার হাতে 2 থালাতে খাবার। বুঝতে পারলাম সুদর্শন তিওয়ারি কোনো একটা মতলব নিয়ে এসেছে। সুদর্শন তিওয়ারি বলল, খিদে পেয়েছে বুঝি? হ্যাঁ, তবে তো বটেই। এখানে এসে অতিথি সেবা তো আশা করেই যায়, তাই নয় কি? হো হো করে হেসে উঠলেন সুদর্শন তিওয়ারি। বললেন, তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাদের সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। লোকটা তার হাতে থাকা খাবারগুলো আমাদের দিকে বাড়িয়ে দিল। খাবার দিয়ে তারা বাইরে চলে গেল। ঘুম থেকে ওঠার পর খিদেটা প্রচণ্ড বেড়ে গিয়েছিল, যার জন্য খাবার পেতেই আমরা গোগ্রাসে তা খেয়ে নিলাম। খাওয়া শেষ হতেই সুদর্শন তিওয়ারি ঘরে এলো। তার মনে যেন কিছু একটা চলছে। সে বলল, কি ব্যাপার, অতিথি সেবা কেমন লাগছে? নিখিলেশ একটু হেসে বলল, তা মন্দ না। আচ্ছা বেশ, 12 বছর আগের ঘটনার কথা কিন্তু আমি এখনো ভুলিনি। তুমি আমার সমগ্র ব্যবসাটাকে ধূলিসাৎ করে দিলে। তবে একদিক থেকে আমার বেশ সুবিধা হয়েছে। কোন দিকে সেটা আমি এখন বলবো না। তবে মায় বলো কিংবা আল্লাহ, তাদের কৃপায় আমি ব্যবসা আবার ফিরে পেয়েছি। তবে হ্যাঁ, সেটা টেক্সটাইলের নয়, দেশের অন্যতম ড্রাগ ডিলার হচ্ছে এই সুদর্শন তিওয়ারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই। তবে হ্যাঁ, নীলমাধব বাবুর ঘটনাটাই কোথা থেকে যে আমি ফেঁসে গেলাম তা তো বুঝতে পারলাম না। তো যেটা বলছিলাম তোমায়, তুমি আমায় আগামী ড্রাগ ডিলিং এ সাহায্য করবে। কি করে? দেখো, আগামী যার সাথে আমরা ড্রাগের ডিল করব তার সাথে আমার কিছু শত্রুতা রয়েছে। আবার আজ যে এই ডিল হবে তার কথাও পুলিশ জেনে গিয়েছে। তাই আজ আমার ছেলেদের হয়ে যাবে তোমরা 2 জন, থোড়ি 3 জন। তাই তোমাদের সুষ্ঠুভাবে কিন্তু কাজটা সম্পন্ন করতে হবে। আর যদি ধরা পড়ে যাও, চিন্তা করবে না, দূর থেকে আমার ছেলেরা তোমাদের লক্ষ্য রাখবে। যদি দেখে তোমাদের পুলিশ ধরে ফেলেছে, তাহলে দূর থেকেই তোমাদের গুলি করে মেরে দেবে। আজ রাতে তোমাদের এই কাজ করতে হবে। সফল হও, তাহলে আমি চাই তুমি আমার হয়ে কাজ করবে। কি
দেখা যাক। 3 জন বলতে আর কে আছে? সেও আসছে, অপেক্ষা করো, দেখতে পাবে। আমি এখন এলাম, সন্ধে হলেই আমার লোক তোমাদের ডেকে নিয়ে যাবে। এই বলে সুদর্শনবাবু ঘর থেকে চলে গেলেন। তবে এই কি কথা বলে গেলেন তিনি? এখন এখান থেকে কি করে মুক্তি পাওয়া যাবে? বাড়িতে কৃষ্ণকুমারী একা, হয়তো এতক্ষণে আমাদের চিন্তায় পুলিশে খবর দিয়েছে সে। ঘর অন্ধকার হয়ে এসেছে, যেটুকু সামান্য আলো আসছে তা নিখিলেশের মুখে পড়ছে। আমি নিখিলেশকে বললাম, কি নিখিলেশ, কি ভাবছ? ভাবিনি কিছুই, অপেক্ষা করছি, শুধু অপেক্ষা করছি যে ঘটনাটা কত দূর অবধি করায় তা দেখবো বলে। ভগবানের উপর বিশ্বাস রাখো, তিনি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় ঠিক করে দেবেন। সন্ধে হয়ে গিয়েছে। একটা ঝিঝি পোকা একটানা ডেকে চলেছে। কিছুটা দূরে যে বনটা রয়েছে সেখান থেকেই একদল শিয়াল এমন সুর করে ডেকে চলেছে যেন আজ তাদেরই উৎসব। বাইরের পাহারাদার লোকটা একটা টর্চ আমাদের দিয়ে গেছে, অবশ্য অনুমতি ছাড়াই। লোকটার আমাদের প্রতি সহানুভূতি জেগেছিল বলেই ও চুপি চুপি একটা টর্চ জোগাড় করে এনে দিয়েছে। লোকটার কথাবার্তা শুনে যা বুঝলাম, লোকটা ভালো, ওর নাম হারাধন। সে বাধ্য হয়েই এই কাজে এসে পড়েছে। সেও নাকি আর 5 জন খেটে খাওয়া মানুষের মতোই ছিল। তবে একদিন নাকি রাস্তা দিয়ে যেতে যেতে এদের এই চক্রের ব্যাপারে জেনে যায় হারাধন। সে সেখান থেকে চলে যাওয়ার সময় লোকগুলো তাকে দেখে নেয়, আর তাকে তার বউ বাচ্চাকে মেরে দেওয়ার ভয় দেখিয়ে এই কাজে আনে। সত্যি, পরিস্থিতি আর সঙ্গদোষ মানুষের জীবনকে কোথায় নিয়ে যায়। অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ আমাদের ডাকতে আসেনি, আর ওই তৃতীয় সঙ্গীরও দেখা মেলেনি। নিখিলেশ এক কোণে চুপ করে বসে আছে, সম্ভবত কোনো পরিকল্পনা করতে ব্যস্ত সে। পকেটে তার সিগারেট ছিল, কিন্তু এখন সেটাও ফাঁকা, যার জন্য আমরা দুজনেই বিরক্তির চরম পর্যায়ে সময় কাটাচ্ছি। আমি বললাম, এই নিখিলেশ, কেউ তো এখনো এলো না, কি করবে বলো তো? এখান থেকে মুক্তি পেতে হলে একটা ঝুঁকি আমাদের নিতেই হবে। কি রকম? নিখিলেশ ফিসফিস করে বলল, আমাদের মধ্যে যে কোনো একজনকে পালাতে হবে। কি করে? নিখিলেশ তার ডান হাতের তর্জনী দিয়ে একটা নির্দিষ্ট জায়গাকে দেখালো। টর্চ জ্বাললাম। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার মনের সাহসের সাথে সাথে এখান থেকে পালানোর একটা ক্ষীণ আলোও দেখতে পেলাম। ওখানে একটা কালো কুচকুচে রঙের শাবল রাখা। সম্ভবত শাবলটার রঙের জন্যই ওইটা কারোর চোখে ধরা দেয়নি। আনন্দে উৎফুল্ল হয়ে আমি শাবলটার কাছে গিয়ে সেটাকে হাতে তুলে নিয়ে নিখিলেশকে বললাম, আজ এই দেওয়ালটা ভেঙেই এখান থেকে বেরোবো। যেই না বলা, সাথে সাথে শাবলটা দিয়ে দেওয়ালে দুবার গায়ের সর্বশক্তি দিয়ে আঘাত করলাম। আমি যে কোন পর্যায়ের বোকা তা বুঝতে পারলাম আমার এই কর্মে। নিখিলেশ বলে উঠল, এই কি করছো, কি করছো? ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। দেওয়ালটা ভাঙার মতো উপযুক্ত আঘাত তো আমি আনতেই পারলাম না, উল্টে তার শব্দে বাইরে থেকে হারাধন চেঁচিয়ে উঠল। দরজা খুলে গেল। দেখলাম হারাধন ঘরে ঢুকে এলো। তার চোখে মুখে রাগের চেয়ে ভয়ের ছাপটা বেশি। সে বলল, কি করছিলে তোমরা? নিখিলেশ উঠে দাঁড়ালো। সে তড়িঘড়ি করে হারাধনের কাছে গিয়ে তার মুখটা চেপে ধরে বলল, চিৎকার করো না, তোমায় কিছু করব না। তারপর আমার উদ্দেশ্যে বলল, দরজাটা বন্ধ করে দাও। আমি দরজাটা বন্ধ করে দিলাম। নিখিলেশ হারাধনের মুখ থেকে তার হাতটা সরিয়ে নিয়েছে। হারাধন বলল, বাবু, আমি আপনাদের মতোই বন্দী, তাই আমার প্রথমে ভয় লেগেছিল যদি আপনার পালিয়ে যান, তাহলে ওরা আমায় জ্যান্ত চিবিয়ে খাবে। আমি তো এসব চাই না, আমার ছেলে বউকে ওরা মেরে ফেলবে বাবু। এই বলে হারাধন কাঁদতে লাগলো। নিখিলেশ তাকে চুপ করিয়ে বলল, চুপ করো, তুমি চুপ করো। তুমি যদি আমাদের পালাতে সাহায্য করো তাহলে আমরাও তোমাকে পালাতে সাহায্য করব। তুমি শুধু আমাদের এখান থেকে পালানোর উপায়টা বলো। হ্যাঁ, উপায় আছে বটে। কি উপায়?
এই জায়গাটা গভীর জঙ্গলের মধ্যে, তাই তাই পায়ে হেঁটে পালালে আমরা হিংস্র জন্তু শিকার হবই হব। তবে এই জায়গাটাতে আসার দুটো রাস্তা আছে। সামনের রাস্তা, যেটা দিয়ে আপনাদের ওই বদমাস সুদর্শন চৌধুরী নিয়ে এসেছিল, আর দ্বিতীয় রাস্তা যে এটা ওই ফ্যাক্টরির পিছনে রয়েছে। তবে ওটা দিয়ে যাওয়া কিন্তু খুব ঝুঁকির কাজ। ঝুঁকি আমাদের নিতেই হবে, না হলে আমরা কোনোদিন এখান থেকে বের হতে পারবো না। ফ্যাক্টরির পিছনে আমার অনেক লোক আছে, ওখানে ওদের ছোট ছোট ঘরও আছে। এখন ওরা কাজ করে, তাই এখন ওই জায়গা দিয়ে সেরকম লোক নেই, তাই পালানো সহজ হবে। বাবু, আপনাদের মধ্যে কেউ গাড়ি চালাতে জানেন? নিখিলেশ মাথা নাড়ালো। সে জানে তার গাড়ি না থাকলেও সে বেশ কয়েকবার গাড়ি চালিয়েছে। হারাধন বলল, তাহলে তো হয়েই গেল। শুধু শুধু যে কোনো একটা গাড়ির চাবি জোগাড় করতে হবে। সেইটা আমি জোগাড় করে ফেলবো। আপনারা আমার সঙ্গে আসুন, যখন ওরা চলে আসতে পারে। হারাধন দরজা খুলে দিল। আমরা বেরিয়ে পড়লাম। আজ সম্ভবত পূর্ণিমা। রূপোর থালার মতন চাঁদ উঠেছে, যার জন্য চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে। তার উপর ফ্যাক্টরির আশপাশ থেকে নির্গত অসংখ্য আলোয় চারিদিকে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। হারাধন বলল, আপনারা ওই গাছটার পিছনে গিয়ে দাঁড়ান, আমি একটা চাবি নিয়ে আসছি। দেখলাম হাত 10 দূরে একটা বড় গাছ, নিম গাছ। কি বিশাল তার গুড়ি! তার পেছনেই লুকিয়ে পড়লাম আমরা। হারাধন চলে গেল। আমি বললাম, নিখিলেশ, ও আমাদের ঠকাবে না তো? ঠকালেও আমাদের কিছু করার নেই, আমরা প্রথমেই ঠকে গেছি। তবে যদি হারাধন আমাদের ঠকায়, তাহলে ওর অবস্থা আমি খারাপ করে দেব। কি বুঝলে? আমি মাথা নাড়ালাম। মিনিট 5 পর হারাধন হন্তদন্ত হয়ে এলো। তার চোখে মুখে ভয়ের ছাপ, আর সাথে সফল হওয়ার আনন্দ। সে বলল, পেয়েছি পেয়েছি পেয়ে গেছি। যা করবার তাড়াতাড়ি করতে হবে, ওরা আপনাদের নিতে এসেছে। যদি দেখে আমরা কেউ নেই, তাহলে তাহলে আমরা বেরোতে পারবো না। বাবু, তোমায় কেউ সন্দেহ করেনি তো? এখন কোন দিকে যাবে? আমরা হারাধনকে অনুসরণ করে এগোতে লাগলাম। চারপাশে লোকজন দেখা যাচ্ছে না। সম্ভবত সবাই ফ্যাক্টরির মধ্যে কাজে ব্যস্ত। যাক, সে ভালোই হয়েছে, না হলে আরও ঝক্কি ঝামেলা পোহাতে হতো। ফ্যাক্টরির পেছনে বেশ কটা ঝুপড়ি, সবটাই টিনের। তার সামনে বেশ কয়েকটা গাড়ি দাঁড় করানো রয়েছে। কিছু কিছু ঘরের ভেতরে আলো জ্বলছে, কেউ কেউ এখনও রয়েছে। খুব সন্তর্পণে কাজটা করতে হবে, না হলে ধরা পড়লে পরিণতি জানা আছে। হারাধন বলল, আপনারা ওই গাড়িটার কাছে গিয়ে দাঁড়ান, আমি রাস্তাটা দেখছি ফাঁকা আছে কিনা। এই বলে সে একটা গাড়িকে নির্দেশ করে চলে গেল আমার সামনে। একটা ছোট গাড়ি, তবে তাতে 3-4 জন অনায়াসেই বসতে পারবে। হারাধন কিছুক্ষণ পরেই ফিরে এলো। সে এসে বলল, রাস্তা পুরো ফাঁকা, রাস্তা পুরো ফাঁকা। তবে চটপট করতে হবে, কেউ যদি চলে আসে মারাত্মক বিপদ হয়ে যাবে। খুব ভালো কথা, তুমি আমায় চটজলদি গাড়ির চাবিটা দাও। হারাধন তার পকেট থেকে চাবি খুঁজতে লাগলো। আমি বললাম, এই নিখিলেশ, যদি ওরা গাড়ির শব্দ শুনে চলে আসে তাহলে কি করবে? এইটুকু ঝুঁকি না নিলে হবে না। তারপর হারাধনের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি চাবিটা দাও হারাধন। পাচ্ছি না, পকেটে ছিল আমার, কি জানি কোথায় গেল। সর্বনাশ করেছে। হারাধন এমন দায়িত্বহীনতার পরিচয় দেবে তা আমরা কেউই বুঝতে পারিনি। এই কি কাজ করলে তুমি? এখন তাহলে কি করবে? বাবু, চাবিটা মাটিতে পড়ে গেছে। আপনি আমার সঙ্গে আসুন, একটু দুজন মিলে খুঁজে চলুন। আর আপনি অমরজিৎ বাবু, আপনি এখানেই দাঁড়ান। বেশি জনে খেলে যদি ওরা টের পেয়ে যায়। আমি দাঁড়িয়ে রইলাম। ওরা চলে গেল চাবি খুঁজতে। আমার কাছে কোনো টর্চ নেই। একটা যে টর্চ ছিল সেটা ওরা নিয়ে চলে গেছে, যার জন্য অন্ধকারে আমার বেশ ভয় লাগছিল। ভয় এই কারণেই যে এই জায়গাটা জঙ্গলের মধ্যে, তাই সহজেই সাপখোপ আসতে পারে। আমি গাড়ির দরজা খুলে তার ভেতরে ঢুকলাম। মিনিট 5 হয়ে গেছে। এখন বেশ দুশ্চিন্তা হচ্ছে আমার। নিখিলেশ আর হারাধন ধরা পড়ে গেল না তো? তাহলেই তো সর্বনাশ। ভাবতেই মনটা কেমন যেন করে উঠল। ভাবলাম একটু সামনে গিয়ে দেখি
যেই না ভাবা গাড়ি থেকে নামতে যাব, ঠিক তখনই শুনতে পেলাম কেউ যেন কথা বলতে বলতে এদিকেই আসছে। চিন্তাটা কমল, কিন্তু তারপরই যখন বুঝলাম এটা নিখিলেশ বা হারাধন কারোরই গলা নয়, তখন বুকের ভিতরে ছ্যাঁত করে উঠল। দুজন অপরিচিত লোক এই দিকেই আসছে। আমি আমার অস্তিত্ব যতটা হোক মুছে দেওয়ার চেষ্টা করলাম, চুপ করে বসে রইলাম। ঠিক তখনই বুঝতে পারলাম আমার ডান দিকের দরজাটা কেউ খুলল। ভয়ে আমার বুকটা রক্ত শূন্য হয়ে গেল। আমি বুঝতে পারলাম না এখন আমার কি করা উচিত। আমি কি গাড়ি থেকে নেমে যাব? ঠিক তখনই অপরিচিত লোকটা গাড়ির আলোটা জ্বেলে দিল, আর সঙ্গে সঙ্গে লোকটা আমাকে দেখতে পেয়ে হুঙ্কার দিয়ে উঠল, কে তুমি? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আমি একটা ঘুষি লোকটার নাকটার উদ্দেশ্যে বাড়িয়ে দিলাম। সফলও হলাম। লোকটা চিৎকার করে উঠল। দেখলাম সে আঘাত পেয়েছে। সে তার হাত দুটো দিয়ে তার নাক চেপে ধরেছে। আমি দরজাটা খুলে বেরোতে যাব, ঠিক তখনই একটা লাঠি দিয়ে কেউ একজন আমার মাথায় আঘাত করল। প্রচন্ড যন্ত্রণায় আমি মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। চারিদিকে অন্ধকার। আমি কোথাও একটা শুয়ে আছি। মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করলাম। আমি কোথায়? এটা কোন জায়গা? নিখিলেশ আর হারাধনী বা কোথায়? কেউ কোথাও নেই। কিছুক্ষণ আগে জ্ঞান ফিরে এসেছে আমার। জ্ঞান ফিরলেও সমস্ত ব্যাপারটা আত্মস্থ করতে একটু সময় লাগলো। তারপর যখন বুঝতে পারলাম এই ঘরে আমি ছাড়া আরও কেউ একজন রয়েছে, তখনই হৃৎপিণ্ডের স্পন্দনটা দ্বিগুণ হয়ে গেল। কে ঘরে? বুঝতে পারলাম ঘরে নিঃশ্বাসের শব্দ একটা নয়, দুটো। রীতিমতো ভয়ে আমি চিৎকার করে বলে উঠলাম, কে ঘরে? অপর দিক থেকে বলে উঠল, আমি 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 বলতে কে? আমি অয়ন, সেনবাড়ির অয়ন। কি? হ্যাঁ, আপনি ঠিকই বুঝেছেন। তুমি এখানে কি করে এলে? লম্বা কাহিনী রয়েছে। অয়নের গলা শুনে যা বুঝলাম প্রচন্ড হতাশ আর কষ্টে রয়েছে সে। আমি বললাম, যা বলার খুব ছোট করে বলো। তাহলে শুনুন, আপনারা যখন আমাদের বাড়ি গেলেন তখন আপনি আর নিখিলেশ বাবু আমার দাদা কৌশিককে সন্দেহ করেছিলেন, আর সেই সন্দেহ অন্ধকারে ঢিল মারার মতোই সঠিক জায়গায় লাগলো। আমি সুদর্শন তিওয়ারির ঠিকানা আপনাদের কাউকেই দিতে চাইনি। ওই কৌশিক শয়তানটা আমায় জোর করে একটা কাগজে ওই লোকটার নাম লিখে আপনাদের দিতে বলেছিল, না হলে আমি আপনাদের অন্যজনের নাম বলতাম। তো সে যাই হোক, তখন আমি সন্দেহ করেছিলাম বটে, কিন্তু আমি বুঝতে পারিনি ওই ছেলেটাই ঘর শত্রু বিভীষণ। বিকালে যখন ঘুম থেকে উঠে ওর ঘরের দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই আমি শুনতে পেলাম শয়তানটা সুদর্শন তিওয়ারির সাথে কথা বলছে। তারপর যখন আমি জোরাজুরি করে সমস্ত ব্যাপারটা জানতে চাইলাম, ও আমায় একটা শক্ত কোনো জিনিস দিয়ে আমার মাথায় আঘাত করে। তারপর আমি জ্ঞান হারাই। যখন জ্ঞান ফিরে আসে তখন দেখি আমি একটা গাড়ি করে কোথায় যেন চলেছি। তারপর আমি এখানে পৌঁছই। পৌঁছানোর পর থেকেই আমি এই ঘরেই বন্দি হয়ে আছি। কিছুক্ষণ আগে দুটো লোক আপনাকে এই ঘরে পৌঁছে দিয়ে গেল। আমি জানতাম ওই কৌশিক গভীর জলের মাছ। ব্যাটার তলে তলে এত বদমাইশি বুদ্ধি। তবে নিখিলেশ আর হারাধনী বা কোথায়? সেই ব্যাপারে কিছু জানি না আমি। তবে এইটুকু জানি, ওই বদমাইশগুলো আমাদের কোথাও একটা পাঠানোর কথা বলছিল। আমি অয়নকে সমস্ত ঘটনা খুলে বললাম। সমস্ত ঘটনা শোনার পর ও প্রচন্ড অবাক হয়ে গেল। ঠিক তারপরেই অয়ন আমায় কথাটা বলল, তাহলে এই কথাটাও শুনে রাখুন, যে কৌশিককে আমি দাদা বলে মনে করেছিলাম, যে কৌশিক আমাদের পুরো পরিবারকে সমস্যার হাত থেকে বাঁচিয়েছিল, সে আসলে সুদর্শন তিওয়ারির ছেলে। কি? আমার মুখ দিয়ে অস্ফুট অবাক হওয়ার মতো কথাটা বেরিয়ে এলো। আমাদের কথোপকথনের মাঝে হঠাৎ করেই দরজাটা খুলে গেল। একটা জোরালো আলো চোখে এসে লাগলো আমার। অপরিচিত লোকটি ঘরের আলো জ্বেলে দিল। লোকটিকে চিনতে আমার ভুল হলো না। ওই বদমাইশ গুন্ডাটা রকি। রকি বলল, मेरे साथ आओ। আমরা উঠে পড়লাম। তারপর ওর পেছন পেছন হাঁটতে লাগলাম।
লোকটা আমাদের একটা গাড়ির কাছে নিয়ে গেল। জায়গাটা আমার পরিচিত। এই জায়গাটাতেই আমি, নিখিলেশ আর হারাধন এসেছিলাম। একটা গাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। দেখলাম গাড়িতে বসে আছে সুদর্শন তিওয়ারি আর তার ছেলে কৌশিক তিওয়ারি। আমাদের দেখে দুজন শয়তান হাসতে লাগলো। কৌশিক বলল, কি অমরজিৎ বাবু, বাবার অতিথি সেবায় কোনো ত্রুটি হয়নি তো? বলেই হাসতে লাগলো কৌশিক। আমি বললাম, না, ত্রুটি রাখার কোনো সুযোগ তোমার বাবা দেয়নি। তা ভালো ভালো। আর ভাই কেমন লাগছে? অয়ন এতটাই অবাক হয়ে গেছে যে সে কিছুই বলতে পারছে না। সুদর্শন তিওয়ারি বলল, অমরজিৎ, নিখিলেশ আর হারাধন কোথায়? আমি জানি না। আমি কোনো কথা শুনবো না। আমি জানি তুমি সব জানো। এখনো বলছি, ফলে ফলে বল ওরা কোথায়, নাহলে এর ফল যেটুকু ভালো হতো তাও হবে না। আমি কিচ্ছু জানি না। আর যদি পালানোর হতো তা তো আমি আগেই পালাতাম। যাক, সে ভালোই করেছ। এখন আমার সঙ্গে গাড়িতে এসো। আর হ্যাঁ অয়ন, তুমিও এসো। আমি গিয়ে ওদের গাড়িতে বসলাম। গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চালাচ্ছে কৌশিক। জানি না তারা আমাদের কোথায় নিয়ে চলেছে, আর নিখিলেশ বা হারাধনী বা কোথায়। তবে হ্যাঁ, এইটুকুতে নিশ্চিন্ত হয়েছি যে ওরা সুদর্শন তিওয়ারির হাতে ধরা পড়েনি। তাহলে নিশ্চয়ই নিখিলেশ কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই। সুদর্শন তিওয়ারি বলল, তোমরা শোনো, তোমাদের আমার একটা কাজ করতে হবে। কাজটা অমরজিৎ তুমি জানো। তুমি অয়নকে বুঝিয়ে দেবে সমস্তটা। জঙ্গল পেরোলেই যে বড় রাস্তাটা পড়বে, ঠিক ওখানেই ড্রাগ ডিলিংটা হবে। আর ড্রাগ ডিলটা করবে তোমরা। নিখিলেশ আর ওই শয়তান হারাধনটাকে আমি পরে দেখে নেব। সুদর্শন তিওয়ারি, তোমার ভয় লাগছে না? ব্যঙ্গের হাসি হাসতে লাগলো সুদর্শন তিওয়ারি। সে বলল, ভয়? ভয়ও আমার সামনে ভয় পেয়ে যাবে, বুঝলে লেখক? নিখিলেশ যদি থানায় গিয়ে তোমাদের সমস্ত কর্মকাণ্ডের কথা জানিয়ে দেয়, আর বিশেষ করে এই জায়গাটার কথা বলে দেয়, তাহলে তুমি কি করবে? কি করব? তুমি হয়তো জানো না, এই ড্রাগের ব্যবসাটা আমি টেক্সটাইলের ব্যবসার অন্তরালে করে থাকি। তাই আমার 2 মিনিটও লাগবে না সমস্ত প্রমাণ লোপাট করতে। আমার নিচে কতজন লোক কাজ করছে তা তোমার ধারণা নেই। মৃদু হাসলাম আমি। আর কোনো কথা না বাড়িয়ে গাড়ির গতির সঙ্গে এগোতে লাগলাম। দুধারে জঙ্গল, তার মাঝে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে। কিরকম এক অদ্ভুত মায়াবী পরিবেশ। দূরে কোনো নিশাচর প্রাণী উৎসবে মেতে উঠেছে। এভাবেই মিনিট 10 যাওয়ার পর শেষমেশ জঙ্গল থেকে বেরোলাম আমরা। একদম নির্জন রাস্তা। সম্ভবত কোনো গাড়ি এই দিকে চলাচল করে না। গাড়িটা রাস্তাতে না নামিয়ে মাটির রাস্তার ঠিক ডান দিকে চেপে একটু জঙ্গলের ধার ঘেঁষে দাঁড় করালো। সুদর্শন তিওয়ারি বলল, গাড়ির পিছনেই 2 বাক্স মাল রয়েছে, ওইগুলো তোমরা রাস্তার উপর নিয়ে গিয়ে দাঁড়াও। ওরা কিছুক্ষণ পরই চলে আসবে। মনে রাখবে, আগে টাকা, তারপর মাল। চিন্তা করো না, কৌশিক যাবে তোমাদের সাথে। তবে ও শুধু টাকাটা নিয়ে চলে আসবে। আর শোনো, কোনো রকম চালাকি করবে না। আমি মাথা নাড়ালাম। পেছন থেকে ড্রাগের বাক্সগুলো বার করলো কৌশিক। তারপর রাস্তার দিকে এগোতে লাগলো। আমরা তাকে অনুসরণ করে এগোতে লাগলাম। আমার এক হাতে একটা বাক্স আর অয়নের হাতে আর একটা। টর্চ দেখিয়ে নিয়ে চলেছে কৌশিক। রাস্তার ঠিক ওপারে পৌঁছে যেতেই কৌশিক বলল, আমি ওই গাছটার পিছনে থাকবো, টাকা দিলে আমায় ডেকে নেবে, কেমন? আমি আর অয়ন রাস্তার একপাশে গিয়ে দাঁড়ালাম। কৌশিক একটা গাছের পেছনে নিজেকে লুকিয়ে নিল। মিনিট 5 অপেক্ষা করতে না করতেই দেখলাম দূরে একটা গাড়ি এসে থামল। দেখে বুঝলাম, না, এটা পুলিশের গাড়ি নয়। তবে কি নিখিলেশ থানায় জানাতে পারেনি আমাদের এই দুর্দশার কথা? দেখলাম 2 লোক আমাদের দিকেই আসছে। দুজনের হাতে 2 টর্চ, একজনের হাতে একটা সুটকেস। সম্ভবত তাতেই টাকাগুলো রয়েছে। একটা লোক আমাদের কাছে এসেই বলল,
মাল কোথায়? আমি বাক্সগুলোকে ওদের দিকে দেখিয়ে বললাম, মালিক বলেছে আগে টাকা তারপরে মাল। কোথায় তোমাদের মালিক? ডাকো দাগে। কি অদ্ভুত, কি চেনা এই লোকটার কণ্ঠস্বর, ভীষণ চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো নিখিলেশের কণ্ঠস্বর, চিনতে আমার ভুল হলো না। আমি ফিসফিস করে বললাম, নিখিলেশ? লোকটাও ফিসফিস করে বলল, চুপ চুপ একদম। কৌশিককে ডাকো। ভগবান শেষমেশ মুখ তুলে চেয়েছে, নিখিলেশ পেরেছে। যাক, আর চিন্তা নেই। আমি কৌশিককে ডাকলাম। কৌশিক, কৌশিক! কৌশিক হন্তদন্ত হয়ে গাছটার পেছন থেকে আমাদের কাছে এলো। নিখিলেশ বলল, আগে মাল তারপর টাকা। কৌশিক বলল, এটা তো কথা ছিল না। কোনো কথা হবে না, আগে মাল্লু তারপর। আচ্ছা আচ্ছা, এই নিন। এই বলে আমার হাতে থাকা একটা বাক্স সে নিয়ে নিখিলেশের দিকে বাড়িয়ে দিতেই নিখিলেশ কৌশলের সাথে তার হাতটা এমন করে ধরল যে সে নিজেকে প্রতিরক্ষা করতে পারল না। একটা চাপা আর্তনাদ করে উঠল সে। নিখিলেশ চেঁচিয়ে বলে উঠল, বীরেন বাবু! সাথে সাথে কিছুক্ষণ আগেও যে জায়গাটা অন্ধকারে জরাজীর্ণ ছিল, যেখানে আলোর এতটুকু ক্ষীণ রেখা ছিল না, সেই জায়গাটা মুহূর্তের মধ্যে আলোয় আলোকিত হয়ে গেল। প্রায় 5-6টা গাড়ির মিলিত আলো এসে পড়ল আমাদের উপর। দেখলাম বীরেনবাবু সহ কয়েকজন অফিসার আমাদের দিকেই ছুটে আসছেন। বীরেনবাবু আমাদের কাছে আসতেই আমি বললাম, বীরেনবাবু, সুদর্শন তিওয়ারি ওখানে ওই রাস্তাটার কাছে রয়েছে, তাড়াতাড়ি যান, না হলে বদমাইশটা পালাবে। কয়েকজন কনস্টেবলকে দেখলাম ওই দিকেই ছুটে গেল। সুদর্শন তিওয়ারি বোধহয় কিছুই বুঝতে পারেনি যে এখানে কি হয়েছে। খানিক পরে তাকেও ধরে আনলো কনস্টেবলগুলো। ইতিমধ্যে কৌশিকের হাতে হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছে। আমি বীরেনবাবুকে বললাম, বীরেনবাবু, আপনারা তাড়াতাড়ি এই রাস্তাটা ধরে চলে যান, ওখানেই ওদের ডেরা রয়েছে। আমার কথা মতো বীরেনবাবু সেই দিকে তাদের বেশিরভাগ অফিসার আর কনস্টেবলদেরকে পাঠিয়ে দিলেন। নিখিলেশ বলল, অয়ন, তুমি এখানে কি করে? অমরজিৎ, কি হয়েছিল? সব বলবো, তবে এখানে নয়, বাড়িতে গিয়ে। আপনারা এই বিশাল বড় গ্যাংটাকে আমাদের ধরতে সাহায্য করলেন, কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো। সেসব থাক, আপনি বরং আমাদের 4 জনকে একটু বাড়ি ফিরতে সাহায্য করুন। নিশ্চয়ই। তারপরই একজন ড্রাইভারকে ডেকে আমাদের সেখানে বসিয়ে বিদায় দিলেন বীরেনবাবু। তাহলে অমরজিৎ, কালকের ঘটনাটা আমায় বললে না তো, যে কিভাবে তুমি আমাদের থেকে আলাদা হয়ে গেলে, কিভাবেই বা কৌশিকের সঙ্গে তোমার দেখা হলো? আমি সমস্ত ঘটনা নিখিলেশকে খুলে বললাম। সমস্ত কথা শুনে এসে বলল, কৌশিক যেরকম তা আমায় সন্দেহ জাগিয়েছিল সেই দিনই, যেদিন সেন বাড়িতে আমরা গিয়েছিলাম এবং সে আমাদের এড়িয়ে যাচ্ছিল। তবে বেচারা অয়নের জন্য খুবই খারাপ লাগছে আমার। সে এমনিতেই একটু বোকাশোকা, একা কিভাবে যে ব্যবসা সামলাবে কে জানে। ঠিকই বলেছ। এবার বলো, কেন তুমি আমায় একলা ফেলে চলে গিয়েছিলে? না বন্ধু, আমার কাছে কোনো উপায় ছিল না। আমরা যখন চাবি খুঁজে তোমার কাছে পৌঁছই, দেখি তুমি সেখানে নেই। আবার কিছুটা দূরে একটা ছোটখাটো যে শোরগোল লেগেছে তাও বুঝতে পারি। তাই সেই মুহূর্তে না পালালে আর সেই সুযোগ পেতাম না। তবে সমস্ত ঘটনাটাই যে না থাকলে আজ আমরা হয়তো এখানে থাকতাম না। কে বলো তো? কে আবার? হারাধন। একদম। লোকটা কিন্তু খুব ভালো। ও যেভাবে উপকার করলো তার সত্যিই ভোলার নয়। আমরা কথা বলছি, হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ পাওয়া গেল। দরজা খুলতেই দেখি অয়ন। অয়ন ঘরে ঢুকে একটা চেয়ারে বসল। তার হাতে একটা খবরের কাগজ। সেটাকে সে আমার দিকে বাড়িয়ে দিল। তাতে যে খবরটা লেখা আছে তা সংক্ষেপে হলো যে সেনবাড়ির সর্বেসর্বা কৌশিক সেন আর সুদর্শন তিওয়ারি ড্রাগ ডিলিং করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, যার পেছনে 12 বছর আগে সেনবাড়িকে ঘিরে এক অভিশপ্ত অধ্যায়ের কথাও উঠে আসছে। পুলিশ আধিকারিক জানিয়েছে যে একটা বিরাট স্মাগলার দলকে ধরতে সম্পূর্ণ সাহায্য করেছে নিখিলেশ এবং তার বন্ধু অমরজিৎ। খবরটা পড়তেই মনে এক রাশ আনন্দ এসে জমা হলো। নিখিলেশও সেটা মন দিয়ে পড়ল। নিখিলেশ, মানে সেন টেক্সটাইলে যে সমস্ত দুর্নীতি হচ্ছিল তার পিছনে ওই কৌশিক আর ওর বাবার হাত ছিল। একদমই তাই। আর প্রথম যে খবরটা দিয়ে সমস্ত জল্পনা সৃষ্টি হয়েছে ওটা সুদর্শন তিওয়ারি লিখিয়েছিল।
আমি সত্যি মানুষ চিনতে ভুল করেছিলাম। শুধু আমি নই, মাও এই জল্পনার শিকার হয়েছিল। তবে যাই হোক, আমি বুঝে গেছি সামনে আমাকেই সবটা সামলাতে হবে। জানি না কতটা তৈরি হয়েছি, তবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। তোমার পাশে আমরা সর্বক্ষণ থাকবো। সব সমস্যায় তুমি আমাদেরকে ভাবে, নিশ্চিন্ত থাকো। দেখলাম অয়নের মুখে একটা উজ্জ্বল দীপ্তি। সে এখন কাউকে তোয়াক্কা করে না, কাউকে না। নিজের নীতিতেই এগিয়ে যাবে সে। এই সাম্রাজ্য সে নিজে হাতে চালাবে। কৃষ্ণা, 3 কাপ চা দিয়ে যাও। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে রাজপথে স্মাগলিং। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।